নমস্কার বন্ধুরা। আজকে তোমাদের যে গল্পটি শোনাবো নাম অনুভূতিহীন ভোগ। বাড়িটি ভাড়া নিলাম। বিরাট বড় বাড়ি। বাড়িটার বাইরের পরিবেশ দেখলেই গাটা ছমছম করে। বাড়ির দক্ষিণ দিকে বড় বাঁশঝাড়, উত্তর দিকে বেশ বড়সড় একটা পুকুর। পুকুরটার পানি খুবই পরিষ্কার। গরমের সময় তাই বেছে বেছে দক্ষিণ দিকের রুমটাই থাকার জন্য ঠিক করলাম। আমাকে সবসময় সাহায্য করার জন্য গ্রামের একটা সাহসী ছেলেকে কাছে রাখলাম। 17 বছর বয়সী ছেলেটার নাম কাদের। সুঠাম দেহ, কোনো কাজেই অনীহা নেই। সারাদিন কাজ করলেও ক্লান্তি তার শরীরে ভর করতে পারে না। ও আমার পাশের রুমটাতে থাকে। 5-7 দিন বেশ নির্বিঘ্নেই কাটিয়ে দিলাম। প্রথম অস্বাভাবিকতার ঘটনা বলছি। সেদিন অফিস থেকে ফিরলাম সন্ধ্যা 7টার দিকে। এসে জামা কাপড় ছেড়ে বেসিনে গেলাম চোখে মুখে পানি দিতে। পানি ছেড়ে আয়নাতে তাকাতেই মনে হলো একটা আলোর রেখা পিছন থেকে সরে গেল। পিছনে তাকিয়ে দেখলাম আমি কিছুই দেখতে পেলাম না। ভাবলাম দেখার ভুল, কিন্তু কিছুক্ষণ পর একই ঘটনা আবার ঘটল। আলোটা এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে গিয়েই মিলিয়ে গেল। যেহেতু এটা ছিল আমার দেখার প্রথম অস্বাভাবিক ঘটনা, তাই কেমন জানি একটা শিহরণ অনুভব করলাম। কাদের একটু পরেই বাজার থেকে আসলো। দুজন মিলে রান্নার কাজটা সেরে খাওয়া দাওয়া করতে 10:30 প্রায় বেজে গেল। খাওয়া শেষ করেই ও ঘুমাতে গেল। শুয়ে শুয়ে সন্ধ্যার ঘটনার পিছনের কারণ সন্ধান করছি। এমন সময় কারেন্ট চলে গেল। আমার খাটটা উত্তর দক্ষিণভাবে সেট করায় দক্ষিণ দিকে পা দিয়ে শুয়ে আছি। কারেন্ট যাওয়া বাইরে থেকে চাঁদের আলোয় দক্ষিণ দিকের জানালা দিয়ে ভিতরে এসে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি হলো। জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে। বাঁশবাগানের আলো ছায়ার খেলা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। আমার একটা অভ্যাস হলো শত গরমের মধ্যেও ঘুমোবার সময় হাঁটু পর্যন্ত কাঁথা টেনে ঘুমানো। ঘুমে এক পর্যায়ে টের পেলাম পায়ের উপর কাঁথা নেই, সরে গেছে। কাঁথাটা হাঁটু পর্যন্ত টেনে আবার চোখ বুজলাম। কিছুক্ষণ পর মনে হলো কাঁথাটা আবার ধীরে ধীরে সরে যাচ্ছে। শরীরের ক্লান্তির জন্য চোখ খুলতে ইচ্ছা হলো না। ভাবলাম হয়তো আমার এটা মনের ভুল, কিন্তু হঠাৎ করেই মনে হলো কাঁথাটা দ্রুত সরে যাচ্ছে। ধরপড় করে উঠে বসতেই জানলায় চোখ গেল। মনে হলো একটা ছায়া দ্রুত সরে গেল। কাঁথার একটা অংশ জানলার মধ্যে ঢুকে আছে। হ্যাচকা টানে কাঁথা ভিতরের দিকে নিয়ে নিলাম। সাথে সাথে বাঁশবাগানের ভিতর থেকে একটা খলখল হাসির শব্দ ভেসে এলো। মেরুদণ্ডের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সারা শরীর অবশ হয়ে আসছে। মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। অসাড় দেহ নিয়ে আমি জানালার দিকে তাকিয়ে আছি। এমন সময় দূরে বাঁশবাগানের মধ্যে একটা স্পষ্ট নারীর ছায়া সরে যাওয়া দেখলাম। হারিয়ে যাওয়ার শেষ মুহূর্তে সে আমার দিকে এক ঝলক তাকালো। তার চাহনিতে যেন ক্রোধ ফুটে উঠেছে। আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে আমার কি করণীয়। অনেকক্ষণ যাবৎ চুপচাপ বসার পর আবার একটু নড়ে চড়ে বসলাম। ঠিক তখনই দেখলাম পাশের চেয়ারে ঘটে চলা অপার্থিব এক ঘটনা। চেয়ারটা 1 ইঞ্চি উপর দিয়ে ভেসে ভেসে নড়াচড়া করছে। একটা ছন্দে চেয়ারটা ঘুরছে। হঠাৎ করে চেয়ারটা ফুট 2 উপরে উঠে গেল এবং চেয়ারটার পিছনে থাকা অদৃশ্য কেউ চেয়ারটাকে সশব্দে মাটিতে ছুঁড়ে দিল। গলা থেকে একটা ভয়াল আত্মচিৎকার বেরিয়ে এলো। সাথে সাথে পাশের রুম থেকে কাদের ছুটে এলো। কি হয়েছে ভাইয়া, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছেন? আমি আমি উচ্চারণ করলাম পানি। পানি খাওয়ার পর কারেন্ট এসে গেল। কাদের রুমে চলে গেল। জানালা বন্ধ করে বাতি জ্বালিয়ে সারা রাত মিউজিক শুনলাম। বিষয়টা জানতে পারলে কলিগদের মধ্যে হাসি ডোল পড়ে যাবে, এটা ভেবেই আমি কাউকে কিছু বললাম না, এমনকি কাদেরকেও না। বিকালে বাসায় ফিরে যতক্ষণ সম্ভব কাদেরের সাথে থাকার চেষ্টা করলাম। রাত 11টার দিকে কাদের শুতে গেল।
আজ জানালা বন্ধ রাখলাম এবং সারা রাত বাতি জ্বালানোর ব্যবস্থা করলাম। সেটাতে বিশেষ কিছু ঘটল না, তবে একটা অদ্ভুত স্বপ্ন আমি দেখলাম। পরের দিন বিকালে অফিস থেকে ফিরে যথারীতি বেসিনে হাত মুখ ধুতে গেলাম। ট্যাপ ছাড়লাম, কিন্তু পানি পড়ছে না। ভাবলাম পানি নেই, কাদেরকে মোটরটা ছাড়তে বললাম। ঠিক তখনই দেখি ফুল স্পিডে পানি পড়ছে। পানিতে হাত দিতেই পানি পড়া বন্ধ হয়ে গেল। ট্যাপ বন্ধ করে যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তখন কোথা থেকে একটা ঝাপটা পানি এসে সমস্ত শরীর ভিজিয়ে দিল। আমি দ্রুত রুমে চলে গেলাম। ভয়ে গলা আমার শুকিয়ে আসছে। কাদেরকে দেখে একটু কথা বলার ভয়টা হালকা কমল। রাত 11টার দিকে কাদের ঘুমোতে যাওয়ার পর আমারও হালকা তন্দ্রা আসলো। একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ নুপুর পায়ে হাঁটছে। প্রায় 1 ঘন্টা জেগে শব্দটি আবার শোনার জন্য অপেক্ষা করলাম, কিন্তু কোনো শব্দ শুনতে পেলাম না। এবার ঘুমানোর চেষ্টা করব ঠিক তখনই স্পষ্ট শুনতে পেলাম আমার মাথা থেকে একটা নুপুরের শব্দ পায়ের পাশ দিয়ে জানলা পর্যন্ত যে থেমে গেল। সারা রাতে আর কিছুই ঘটেনি, তবে সে অদ্ভুত শব্দটা আজও দেখলাম। 6-7টা রাত পার হয়ে গেল। রাতগুলোতে মাঝে মাঝে আমি গভীর কান্নার শব্দ শুনেছি, তবে প্রতি রাতেই আমি ওই অদ্ভুত স্বপ্নটা দেখেছি। স্বপ্নটা ছিল এরকম: বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক। বাড়িওয়ালার চোখ অশ্রুসিক্ত, সে সবাইকে কিছু একটা বলছে। এই স্বপ্নটাই প্রতিদিন দেখেছি, তবে আজ রাতের স্বপ্নটার কথা মনে হলেই গা শিউরে উঠছে, অস্থিরতা বেড়ে যাচ্ছে। আজ দেখলাম বাড়িটার সামনে শত শত লোক, সবারই চোখে মুখে আতঙ্ক। বাড়িওয়ালা অশ্রুসিক্ত চোখে বলছে, আমি ওকে বাড়ি ভাড়া দিতে চাইনি, আমার কথা শোনেনি। এখানে আসার পর এত কিছু ঘটল, কিন্তু আমাকে কিছুই জানায়নি। সবাই দুটি কাফনের মোড়া লাশকে ঘিরে দাঁড়িয়ে আছে। কারো কারো মুখে বেশ কয়েকবার সুইসাইড কথাটা শুনলাম। সবচেয়ে স্পষ্ট যে কথাটা শুনলাম সেটা হলো অমাবস্যা। কেউ কেউ বলছে অমাবস্যা রাতে এ বাড়িতে এমনই হয়। স্বপ্নটা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কপালে হাত দিয়ে বুঝলাম জ্বর হয়েছে। থার্মোমিটারে 104 ডিগ্রি শো করলো। অসুস্থ শরীর নিয়েই আমি অফিস গেলাম। কোনো কাজেই মন বসাতে পারলাম না। থেকে থেকে আমার শুধু অমাবস্যা রাতের কথা মনে আসছে। আমার এক ঘনিষ্ঠ কলিগকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, অমাবস্যা রাত কবে বলতে পারো? ও বলল, কেন, ভূত ধরবা নাকি? বলতে বলতে আস্তে আস্তে চলে গেল। বিকালে বাসায় ফিরে দেখি কাদের বাজার করেই ফিরেছে। আমি জামা কাপড় ছেড়ে ওর কাছে গিয়ে বসলাম। আচ্ছা, এই বাড়িতে কি ঘটেছিল জানো? কাদের বলল, এখানে একটা বড় ফ্যামিলি থাকতো। রাতুল সাহেব, তার স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে। অভাব অনটন সবসময় লেগেই থাকতো। মেয়েটা কলেজে পড়তো, টাকার অভাবে বেতন দিতে পারতো না। সংসারে সারা দিন অশান্তি লেগেই থাকতো। তারপর এক অমাবস্যা রাতে সবাই একসাথে সুইসাইড করল। বাবা মা আর মেয়েটা গলায় দড়ি দিল। ছেলে 2টাকে বিষ খাওয়ানো হয়েছিল। কাহিনীটা এক নিঃশ্বাসে বলে থামল কাদের। প্রতিক্রিয়া দেখার জন্য আমার দিকে তাকালো। ভয়ে চাদরটা জোরে আঁকড়ে ধরে আছি। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তোমার ভয় করে না? না, এতদিন এখানে থাকলে কিছু দেখেছ? কি দেখেছ? পায়ের ছাপ। প্রায় প্রতিদিন সকালেই অসংখ্য ছোট বাচ্চার পায়ের ছাপ দেখেছি। আর কান্নার শব্দ শুনতাম, বাচ্চার কান্নার শব্দ। আচ্ছা, অমাবস্যা রাতে এই বাড়িতে অনেক কিছু ঘটে, তাই না? আমাদের তো মেরেও ফেলতে পারে, তাই না? আমি আর একটা কথা অনেক সাহস করে জিজ্ঞেস করলাম, অমাবস্যা কবে? এ প্রশ্নের ও কিছুটা চমকে উঠল। বেশ কিছু সময় পর
মাথা নেড়ে বলল, জানি না। 10:30টার দিকে শুয়ে পড়লাম। বাইরে একটা টাহুক পাখি ঘন ঘন ডাকছে। 11টার দিকে কারেন্ট চলে গেল। উঠে মোমবাতিটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। চোখে ঘুম ঘুম ভাব এসেছে। ঠিক তখনই মনে হলো আমার মাথার কাছে কেউ ফিস ফিস করে কথা বলছে। আমি নড়ে চড়ে উঠলাম। এ সময় চোখ গেল ফ্যানের দিকে। দেখি সেটার পাখাগুলো জোরে জোরে কাঁপছে। ঠিক এমন সময় পাশের রুম থেকে কাদেরের ভয়াল চিৎকার শুনে আমিও চিৎকার করে ওর রুমে ছুটে গেলাম। যে দেখি ও মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর ওর কানে নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে দেখা মাত্রই আমার পা জড়িয়ে ধরে বলল, ওরা ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। শক্ত কিছু দিয়ে মারার চিহ্ন দেখলাম। ওকে আমার রুমে নিয়ে এসে ক্ষত জায়গাটা গামছা দিয়ে বেঁধে দিলাম। দুজন পাশাপাশি বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। পাশের টেবিলে রাখা মোমবাতিটা টিম টিম করে জ্বলছে। হঠাৎ করে দরজার পাশ দিয়ে নূপুরের স্পষ্ট শব্দ শোনা গেল। মনে হলো নূপুর পায়ে কেউ যেন দৌড়ে গেল। ও আমার আরও কাছে সরে এলো। সাথে সাথে পাশের ঘরের আয়নাটা সশব্দে ভেঙে পড়ল। আবার নূপুরের শব্দ শোনা যাচ্ছে। আমার দরজা পর্যন্ত এসে থেমে গেল। এবার মনে হচ্ছে আমাদের দিকেই আসছে। ঝুম ঝুম ঝুম। হঠাৎ করেই মোমবাতিটা নিভে গেল। অন্ধকারের এক ছত্র আধিপত্য কায়েম হলো। অন্ধকারের বুক জুড়ে আবার নূপুরের শব্দ এদিকে এগিয়ে আসছে। কাদের আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ কাদের গগন বিদারী চিৎকার দিয়ে রুম থেকে ছুটে বেরিয়ে গেল। মোবাইলের আলো জেলে ওর পিছনে দৌড়তে যেতে গিয়ে কিছুতে একটা বেঁধে পড়েই জ্ঞান হারালাম আমি। যখন জ্ঞান ফিরল, দেখি মোবাইলের টর্চটা তখনও জ্বলছে। চারিদিকে গাঢ় অন্ধকার। একটা ভেজা ফ্লোরে আমি পড়ে আছি। প্রচণ্ড দুর্বল শরীরটাকে কোনো রকমের টেনে হিচড়ে তুললাম। টর্চের আলোতে দেখি ফ্লোরটা রক্তে ভিজে গেছে। কপালে প্রচণ্ড ব্যথা। ধীরে ধীরে কাদের রুমে ঢুকলাম। ঢুকে এক বিভৎস দৃশ্য দেখে চিৎকার দিয়ে বেরিয়ে এলাম। কি মনে করে ওই ঘরে আবার ঢুকলাম। ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলে আছে দেহটা। চোখ দুটো কুটুর থেকে বেরিয়ে পড়েছে। যে ফাটা 3 ইঞ্চি বাইরে বেরিয়ে এসেছে। মাথাটা ঘুরে নিচে পড়ে গেলাম। একটা সাদা কাগজের উপর মোবাইলটা ছিটকে পড়ল। সেখানে অস্পষ্টভাবে লেখা, আপনি পালান, আজই অমাবস্যা। অনুভূতিহীন চোখে মোবাইল স্ক্রিনে দেখলাম ব্যাটারি লো, শাটডাউন। আবার অন্ধকার নেমে এলো। অন্ধকারের বুক চিরে নূপুরের শব্দটা আবার শোনা যাচ্ছে। বন্ধুরা, আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড শেয়ার করবেন। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।